নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মঙ্গলবার থেকে রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর বুধবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার থেকে রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর বুধবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যেহেতু আজ ইংরেজি বিষয় ছিল, তাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের অভাবনীয় ভিড় ছিল। পাশাপাশি ঝামেলাবিহীন পরীক্ষা সম্পূর্ণ হয়, তার জন্য পরীক্ষা কেন্দ্রে ব্যাপকভাবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ছিল। আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2026 ইংরেজিতে, এবং আমাদের কলেজে মোট ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে 1083। এর মধ্যে মেল হচ্ছে গিয়ে ছেলে ছাত্র সংখ্যা হচ্ছে 481 আর মেয়ে ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে গিয়ে 602 এবং এখানে আমরা যেরকম করি আর কি প্রত্যেকবারই আমাদের কলেজে তো আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়। আমাদের কলেজ ছাড়া আরও দুটো সেন্টার এখানে আছে, টেক সেন্টার। একটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী কলেজ, আরেকটা হচ্ছে গিয়ে স্বপ্নিল সিনিয়র সেকেন্ডারি স্কুল, মহাত্মা গান্ধীও সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো সবচাইতে বেশি স্টুডেন্ট তো আমাদের, তারপর মহাত্মা গান্ধী সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারপর স্বপ্নিল সিনিয়র সেকেন্ডারি স্কুল। প্রতিবারের মতো এবারও আমরা করেছি, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ছাত্রদেরকে অ্যাজ পার দি ইনস্ট্রাকশন অফ ASEEB আমরা ছাত্ররা যাতে শুধু অ্যাডমিট কার্ড এবং পেন নিয়ে ঢুকে এটা চেক করা হচ্ছে, কেউ যাতে মোবাইল নিয়ে না যায় এটা দেখা হচ্ছে। শুধু ছাত্র না, শিক্ষকরা ইনভিজিলেটররাও যাতে মোবাইল নিয়ে না যান এটা দেখা হচ্ছে। মোবাইলটা শুধুমাত্র থাকবে সেন্টার ইনচার্জ আর SO এদের কাছে শুধু থাকবে। আর সেন্টার ইনচার্জ এইভাবেই আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। সরকারি এবার আরেকটা জিনিস খুব লক্ষ্য করা গেছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারের নির্দেশে, যে কোনো স্কুলেই সব পরীক্ষা কিন্তু এবার হচ্ছে প্রভিন্সিয়ালাইজ স্কুলে, কোনো প্রাইভেট স্কুলে পরীক্ষা হচ্ছে না। 1, 2 নম্বর, ইনভিজিলেটর হিসাবে যারা কাজ করবেন তারা সবাই কিন্তু সরকারি স্কুলের চাকরি, সরকারি স্কুলের শিক্ষক। সে যদি আমার কলেজে যদি ছাত্র সংখ্যা বেশি হয়, আমার কলেজের টিচার যারা আছেন তারা যদি যথেষ্ট না হন, ইনভিজিলেটর যদি আরো বেশি লাগে, তখন আমরা কি করেছি, অন্য কোনো হাই স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুল কি ইভেন LP স্কুল থেকেও আমরা ইনভিজিলেটর নিয়ে এসেছি। এটা হচ্ছে দায়বদ্ধতার কথা সরকারের প্রতি। আমাদের শিক্ষক, সরকারি চাকরি যারা, সরকারি শিক্ষক যারা, তাদের দায়বদ্ধতা আছে, এবং এই জন্যই আমরা সরকারি নির্দেশে আমরা এটা স্ট্রিক্টলি করছি, আমরা পালন করছি। তো এইগুলো হচ্ছে হাইলাইটস। আর আমাদের প্রত্যেক রুমে যাতে যেভাবে পরীক্ষার নিয়ম অনুযায়ী দেওয়া হয়, এটা দেওয়া হয়েছে। কন্ট্রোল রুমে CCTVর ব্যবস্থা আছে, এবং আমরা পুলিশ পার্সোনেলরা আছেন কলেজের বাইরে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, মোটামুটি করে দিয়েছি। আর মোটামুটি আমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, অনেক জায়গার থেকে পরিকাঠামো ভালো বলে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে বলে আমার বিশ্বাস। আজকে বিষয় রয়েছে স্যার, আজকে ইংরেজি, এবং এই ইংরেজি সাবজেক্টটা সবার আছে, আর্টস, কমার্স, সায়েন্স সবার আছে বলে সবচাইতে বেশি সংখ্যক ছাত্র হবে আজকে আর MIL। এই দুদিন, আজকে হচ্ছে ইংরেজি আর 14 তারিখে হবে MIL। ওই দুদিনেই ছাত্র সংখ্যা সবচাইতে বেশি হবে। তারপর হয়তো কারো ম্যাথমেটিক্স থাকবে, সায়েন্সের ছেলেমেয়েরা থাকবে, ওই দিন হয়তো আর্টস, কমার্স। বরাক উপত্যকার সুবিধার্থে বরাক উপত্যকার কোনো মধ্যস্থানে মহামান্য গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবি।
বরাক উপত্যকার জনসাধারণের সুবিধার্থে বরাক উপত্যকার কোনো মধ্যস্থানে মহামান্য গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিতে আজ শ্রীভূমি জেলার আইনজীবীদের উভয় সংস্থার পক্ষ থেকে মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রেরণ করা হয়। হাইকোর্ট বেঞ্চের এই দাবি বরাকবাসীর দীর্ঘদিনের ভৌগোলিক অবস্থান এবং দূরত্ব বিবেচনায় এটা একটা ন্যায্য দাবি, কিন্তু আশ্চর্যজনকভাবে এ ব্যাপারে কর্তৃপক্ষের একটা দীর্ঘমেয়াদী ঔদাসীন্য লক্ষিত হয়ে আসছে। গুয়াহাটি হাইকোর্টের একটি শাখা বরাক উপত্যকায় হওয়ার জন্য আজ শ্রীভূমি জেলার দুটি বার অ্যাসোসিয়েশনের অধিবক্তারা মিলে একটি লিখিত পত্র দেন। মেমোরান্ডাম নিয়ে অনারেবল চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্ট এবং অনারেবল চিফ মিনিস্টার আসাম এর উদ্দেশ্যে আমরা ডিসির অ্যাবসেন্টে অফিসে দিয়ে গেছি। তো আজকে এই মেমোরান্ডামের বিষয়বস্তু হলো, আজকে দীর্ঘ আমাদের এই 30 বছর থেকে এই ডিমান্ড আছে যে বরাক ভ্যালিতে একটা সার্কিট হাইকোর্ট বেঞ্চ অথবা পার্মানেন্ট হাইকোর্ট বেঞ্চের লাগিয়া, কারণ এখানে দেখা গেছে যে more than 30% litigation cases are from Barak Valley. Moreover, the road communication যেটা আছে বরাক ভ্যালিতে গিয়া এই গুয়াহাটি পর্যন্ত যাওয়া, এটার লাগিয়া আমাদের যে ক্লায়েন্টগুলো আছে, সাধারণ মানুষ আছে, যে কোনো একটা কেসের জন্য যদি যেতে হয় তাহলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় এবং সময় মতো সেখানে পৌঁছেও যাওয়া যায় না ডিউ টু ডিসরাপ্টেড রোড কমিউনিকেশন। এবং কী হয়েছে, ছোটোখাটো যেগুলো পিটিশন আছে, সিভিল রিভিশন এবং আদার্স বেল অ্যাপিল বেল পিটিশন, এই যে ম্যাটারগুলো আছে এই ম্যাটারগুলোর লাগিয়েও ছোটোখাটো বিষয় নিয়েও দেখতে লাগে হাইকোর্ট। এবং দেখা গেছে এতদিন চলে বেশিরভাগ মানুষ গরিব, ন্যায় পাওয়ার জন্য তারা সেই হাইকোর্ট পর্যন্ত যেতে পারে না আর্থিক দুরবস্থার জন্য। এখানে যদি হয় বরাক ভ্যালির যদি একটা মিডিল প্রাইস বদরপুর হোক, পাঁচকাম হোক, যে কোনো এক জায়গায় যদি হাইকোর্ট বেঞ্চটা হয়, তখন সার্কিট অবস্থায় হোক আর পার্মানেন্ট হোক, তখন এখানকার লোকাল মানুষের এই যে আইনি যে সুবিধাগুলা, তার রাইটস, লিগ্যাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসগুলা তখন অতি সহজে পেতে পারে। এই জন্য এটা আমাদের লং স্ট্যান্ডিং ডিমান্ড। এবং এখান থেকে শিলচর বার অ্যাসোসিয়েশনেও দিয়েছে রিপ্রেজেন্টেশন এবং হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনও দিয়েছে। আমরা দুইবার এখানে মিলে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট অ্যাডভোকেট বার্স মিলে আমরা এখানে দিয়েছি। পরবর্তী সময়ে আমরা বরাকবাড়ি কোঅর্ডিনেশন একটা কমিটি আগেও ছিল, এটা দিয়ে আমরা তিনও ডিস্ট্রিক্টের লয়ার্সরা এটার পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় আমরা চিন্তা করব। বরাক উপত্যকার 3 জেলা থেকেই এই এখানে সার্কিট বেঞ্চ নতুবা একটা হাইকোর্টের শাখা স্থাপনের জন্য দাবি জানানো হয়েছে। এই বরাক উপত্যকার 3 জেলার পশ্চাৎপদ জনপদের মানুষগুলো যখন নিম্ন আদালতে ব্যর্থ হয়, তখন উচ্চ আদালতে তাদের ন্যায় হওয়ার জন্য তাদের সেই ন্যায়ের দাবি অধরাই থেকে যায়। সুতরাং মুখ্য বিচারপতি আসবেন বরাক উপত্যকায় এবং বরাক উপত্যকার মানুষের এই নৈতিক দাবি অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন বলে আমরা বরাক উপত্যকার আইনজীবীরা গভীরভাবে আশাবাদী। আনিপুর পূর্ত সড়কের পাকা ব্রিজ ভেঙে আহত 4, এলাকায় চরম উত্তেজনা। বুধবার হঠাৎ করে আনিপুর পূর্ত সড়কের মাঝখানে অবস্থিত একটি পাকা ব্রিজ ভেঙে পড়ে যায়। আনিপুর পূর্ত সড়কের পাকা ব্রিজ ভেঙে আহত 4, এলাকায় চরম উত্তেজনা। বুধবার হঠাৎ করে আনিপুর পূর্ত সড়কের মাঝখানে অবস্থিত একটি পাকা ব্রিজ ভেঙে পড়ে। আকস্মিক এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ব্রিজ ভেঙে যাওয়ার ফলে 2টি মাটি বোঝাই ডাম্পার, 2টি অল্টো গাড়ি, একটি বলেরো পিকআপ, একটি মোটর বাইক এবং একটি ছোট ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 4 জন গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন এবং আহতদের ব্রিজের নিচ থেকে উদ্ধার করে রামকৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্রিজটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু যথাযথ সংস্কার বা নজরদারির ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের টিম তো দেখা যান না, ভিতরে কোনো মানুষ যদি মারা যায় অসময় তারা শেষ হয়ে যাবে, তো সবকিছু শেষ হয়ে যাবে। দুজনের ভাড়া নিয়ে দিছি আমরা বইয়া ওদিকে লইয়া গেছি আর বাকি দেখা চারটা গাড়ির মধ্যে কোনো মানুষ আসলো না? না ডাম্পারও দুজন আসলে বার হয়ে গেছে আর বাকি আসলো এল্টো যে আসলো তার মনে হয় খমর ভাঙি গেছে নাকি তারে ওভারও নিয়ে দিয়ে আইছি হসপিটালও লইয়া যাই না। পুলিশ নামছে না, কোনো নামছে না তো, প্রশাসন নামছে না তো এখন। বাইকেলার মানুষ দেখাও যায় না, মানুষ আসেনি বাইকও নিয়ে নাই কিছু জানি। जांच का विषय है, जांच के आदेश दे दिए गए हैं। इंक्वायरी रिपोर्ट आने के बाद एग्जैक्ट रूप से कहा जा सकेगा। प्राइमर में से ओवरलोडिंग का केस लग रहा है, बट इसके बाद भी जांच के आदेश दिए गए हैं। डिटेल रिपोर्ट आने के बाद एग्जैक्ट कारण पता चलेगा। कितने लोग इंजरी का अभी तो 2 लोगों का खबर है, 2 लोगों को माइनर इंजरी है, मेजर इंजरी किसी को नहीं है। इसके बाद भी जो है प्रिकॉशनरी रूप में एक आदमी को करीमगंज सिविल हॉस्पिटल, एक को सिलचर मेडिकल कॉलेज रेफर किया। आवागमन दुरुस्त करने के लिए क्या कोई 2 तरह का, एक तो अभी टेम्पररी एक बैम्बू ब्रिज बनाने की कोशिश की जा रही है जिससे कि एटलीस्ट वॉकिंग के लिए व्यवस्था की जा सके, और 4 बोट डिप्लॉय करने का के लिए बोला है मैंने। तो फ्री ऑफ कॉस्ट वो चारों दोनों साइड लोगों को ले जाने के लिए सुचारू रूप से चालित रहेंगे SDRF की मदद से, और बाकी विल ट्राई टू रिस्टोर इट एज अर्ली एज पॉसिबल। देखा गया कि पिछले साल ये ठीक किया गया था ब्रिज, जानकारी का अभाव इस बारे में, मुझे जांच के बाद देखना पड़ेगा। ये पिछले साल ठीक किया जाए इसकी मुझे जानकारी नहीं। আপনারা জানে এই ব্রিজটো আমাদের রামকৃষ্ণনগর শিবভূমির লগত মেইন বা শিলচৰৰ লগত কানেক্ট হোৱা ৰোড আৰু এই ব্ৰিজটো মই দেখিলোঁ যে 2টা গাড়ী আছিলে, ট্ৰাকটো অভাৰলোড আছিলে, আৰু ব্ৰিজৰ কেপাচিটিটো আছিলে 40 টন, আর ব্রিজটো পুরান হয়েছে। আগত হয়েছে ব্রিজটো প্রায় 2004 নতুন ব্রিজ বলেছে। তো ব্রিজটো একটা দুর্ঘটনা হয়েছে, হওয়ার লগে লগে আপনাদের দেখতে ডিসি সার্কেল অফিসার সব ইয়াত গৈছে। ময়ো ইয়াত উপস্থিত হৈছোঁ। আমার গার্জেন মিনিষ্টাৰৰ লগত ফটো হৈছে, কৃষকৰাৰ লগত ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী কৃষ্ণদাৰ লগতো ফটো হৈছে, যাতে তুৰন্ত কিবা এটা ব্যৱস্থা কৰা যায়, এটা বিকল্প ব্রিজ বনাই যাতে মানুহৰ যোৱা হোৱাৰ ব্যৱস্থা ধুনীয়াকৈ কৰি দিব পাৰোঁ। এইটোৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ। লগতে এতিয়া আপোনালোকে জানে পৰীক্ষা চলি আছে, মেট্ৰিক হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা, 2 চাইডে 2টা নৌকাৰ ব্যৱস্থা কৰি দিয়াৰ কাৰণে মই চাৰ্কেল অফিচাৰক কৈছোঁ, লগত এটা যাতে বেম্বু ব্ৰিজ হৈ যায়, মানুহ খোজকাঢ়ি যোৱা অহা কৰিব পাৰে। এইটো আপোনালোকে জানে আনিপুৰ বজাৰ মেইন বজাৰ, এই অঞ্চলৰ মেইন বজাৰ, মানুহ যাতে কষ্ট নহয় বজাৰৰ তুলনাত। সৰু গাড়ীবিলাক চলাৰ কাৰণে তো বিকল্প এটা ব্ৰিজ আছে, ৰাস্তা আছে, এইটো যাতে ঠিক কৰি দিম 1-2 দিনৰ ভিতৰত যাতে মানুহ চলা ফুৰা কৰিব পাৰে। আৰু ৰাইজৰ ওচৰত অনুৰোধ কৰিম যে কেইটাদিন অলপ কষ্ট হ'ব, কষ্টটো মানি ল'ব লাগিব। আৰু আমি মুখ্যমন্ত্ৰীৰ লগত কথা পাতি তাতে 1 মাহৰ ভিতৰত নতুন বেলেগকৈ ব্ৰিজ এটা হৈ যায়, এইটো ব্যৱস্থা আমার ডিপার্টমেন্টের লগত হয়েছে। ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলার বেড়াজাল এলাকায়। ডাকাতির খপ্পরে পড়েন মইনুল হক সহ তার পরিবার। ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলার বেড়াজাল এলাকায়। ডাকাতির খপ্পরে পড়েন মইনুল সহ ওনার পরিবারেরা। মঙ্গলবার রাত প্রায় 12টা 40 মিনিটে মইনুল হকের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে 4 জনের ডাকাতের দল। যেহেতু দলের প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র ছিল, তাই তাদের অতর্কিত আক্রমণে লাইলি বেগম ও ছামাদউদ্দিন মারাত্মক আহত হন। ডাকাত দলদের প্রতিহত করতে গিয়ে তারা আহত হন। আহতরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজের আইসিডিউতে চিকিৎসারত। ঘটনার খবর পেয়ে অচিরে ছুটে যান নিলামবাজার পুলিশ। বর্তমানে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশের দল। আচ্ছা এইবার তুমি কোয়া লাগতো না, সারে দেখবা এমন ভিডিও আছে, সারে দেখবা কে মারছে জুড়ে তান দেখো না কে মারছে কইতে পারবা নি জুড়ে জিকাও না রে তোমার নাতি বউ রে
কে মারছে তুমি দেখছো নি? আমি দেখছি না, তিনটা বেটা, একজন তিনটা বেটা না চারটা বেটা। চারটা না তিনটা আইছো না? ও চারটা। ও গণ আর তুমি বাড়ি মারি গেলে কেন গেছলাই তোমারে? আমারে নি তারে তো দিও মারিয়া টানা ঘোরা মার ফুয়া। আচ্ছা। আর নাতি নাটা হইলে শিখ দিতরা। ও আমার তো মাথার দুষ। 8টা ঘুম থেকে শিখুনি ওঠে। ও কইছে কিতা হয়েছে রে কিতা কই আলু আগে মরে গেছে দিছে। ও বুঝছো? আচ্ছা। আমার একটু দুইশালা মাথা। ও বাবা বলতে দেখুন ওই বই বই বইব ও গণ কতটা। গতকালকে রাত্রে 1:40 আমার কাছে ফোন আইছে যেন ওগুলা বেড়াজাল আমরা গ্রামের আরে যেন বাড়ি তোমরা ডাকাতি হয়ে গেছে। এই বাড়ির নাম কিটা? বাড়ির বেড়াজাল হইলো মুরব্বীর নাম হইলো মনিল। তান ফুয়ার বউ আর তার নাতিরে মানে দাদি তারা কুফাইয়া ফালাই গেছে। তখন আমরা শুনিয়া তাড়াতাড়ি আমরা গ্রামের বাসে আমার লোক। কতজন আইছিল তারা? তারা 4 জন শুনছি। 4 জন আইছিল। 4 জন আমার শোনার মতন, 4 জন আমার তো চোখে দেখছি না। যাওয়ার পরে আমরা লগে লগে আমরা তাড়াহুড়ো গাড়ি লইয়া আমরা গ্রামের মানুষ সবাই ওখানে আইছি। আইয়া লইয়া আমরা মোটামুটি ইলামবাজার থানাত গেছি। যাওয়ার পরে ওখানে কোনো স্টাফ নাই, তখন খালি একজন হোমগার্ড স্যার আসলা, তার আমরা জিজ্ঞাসা করছি ওসি স্যার কই, আমরা ওসি স্যারটি বাইকে লাগে তখন আমরা বেড়াতে একটা ডাকাতি হয়েছে। এই যে আসামি ইয়ে যারা আছে না উইন্ডার যারা বর্তমানে তারা কই আছে? বর্তমান কিন্তু শিলচর মেডিকেল। তার অবস্থা কিরকম? অবস্থা মানে খুব সংকটজনক অবস্থা, মানে বাঁচার কোনো চান্স খুব কম। তারা দুজনের নাম কিতা? একজনের নাম হলো লাইলি বেগম আর আরেকজনের নাম হলো সামাদউদ্দিন। সামাদউদ্দিন। কিটা শুনছো ঘটনা কিলা হয়েছে? ঘটনা শুনছি তো তারা দরজা ভাঙ্গিয়া গরু ঢুকছে ডাকাতি। তখন গরুর হাল্লা চিৎকার হয়েছে, মানে লাইলি বেগম যে তার মেয়েরে আর বাসাইতে গিয়া তার মানে সেটটা করছে। তখন আল্লাহ চিৎকার যখন হয়েছে তখন ছেলে আসলো পাশের রুমো ঘুমো, হে উঠি আইসে আবার করে তোমার হে তার মারে বাসানিতে লাগছে, তখন তারে মারছে। আর হেও যখন মানে তারা রাখটানিতে লাগছে তারা 4 জনে বেরিয়ে মারছে। এই ছেলেটারে মারছে। ছেলের নাম কিটা? সামাদউদ্দিন। সামাদউদ্দিন। ঘটনা কটা হইব রাইট? অনুমানিক 12:40 16 টাইম। 12:40 হয়ে যাব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। নিজের মামার উদ্দেশ্যে পরাক্রমশালী লাচিত বরফুকন স্পষ্ট ভাষায় বলেছিলেন, দেশের চেয়ে মামা বড় নয়। যেন আরেক স্লোগান প্রত্যক্ষ করা গেল শ্রীভূমি জেলা কংগ্রেস প্রতিবাদ কার্যক্রমে। নিজের মামার উদ্দেশ্যে পরাক্রমশালী লাচিত বরফুকন পরিষ্কার ভাষায় বলেছিলেন, দেশের চেয়ে মামা বড় নয়। ঠিক যেন আরেক স্লোগান প্রত্যক্ষ করা গেল শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রতিবাদ কার্যক্রমে। দেশের চেয়ে মামি বড় নয় এমনটা স্লোগান
প্লে কার্ডে মেলে ধরে প্রতিবাদ কার্যক্রম পালন করলেন শ্রীভূমি জেলার কংগ্রেসীরা। যেহেতু সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নিয়ে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্বেষমূলক মন্তব্য করছেন, তারই বিরোধিতা করতে কংগ্রেসের প্রতিবাদ কার্যক্রম। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কংগ্রেসীরা স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর। শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ মিডিয়ার সামনে পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গৌরব গগৈ যেভাবে দলের জন্য নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন, তাই দিন দিন ওনার জনপ্রিয়তায় ভীত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা রাজনৈতিক দিক দিয়ে আক্রমণ করছেন। এভাবে আক্রমণ করলে কংগ্রেসের স্থিতি আরও ভালো হবে। গৌরব গগৈকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এর প্রত্যুত্তরে কংগ্রেসীরা উল্লেখ করেন, যারা গৌরব গগৈ নিয়ে অহেতুক মন্তব্য করছেন তাদের উল্টো বরাকে প্রবেশে বাধা দেওয়া হবে। এ ধরনের মন্তব্য গণতন্ত্র বিরোধী। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি তথা সাংসদ তথা ডেপুটি লিডার গৌরব গগৈর বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে লাগাতার কিভাবে গৌরব গগৈকে হেনস্থা করা যায় তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথম বলেছিলেন 10 সেপ্টেম্বর তিনি ঘোষণা দিবেন গৌরব গগৈ পাকিস্তানি বলে, সেটা তিনি ফেল করেছেন। তারপর তিনি আরেকটি ডেট দিয়েছেন, সেটাতেও ফেল করেছেন। সেদিন আরেকটি ডেট দিয়েছিলেন এবং সেই ডেটে তিনি সংবাদ মাধ্যমের মানুষকে দিল্লি থেকে উড়িয়ে এনেছিলেন উনার সরকারি টাকা দিয়ে এখানে হোটেলে রেখে। সংবাদ মাধ্যমের সামনে যখন তিনি সংবাদ মেল করতে যাচ্ছেন তখন তিনি কিছু বলতে পারেননি। কিন্তু আমাদের সাংসদ তথা আমাদের সভাপতি গৌরব গগৈ মহাশয় যে একদিন পর যে সংবাদ মেল করেছিলেন তিনি বুঝিয়ে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মার প্রতিটি কথার তিনি উত্তর দিয়েছেন। আজকে বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে গৌরব গগৈর পিতা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহোদয়। তিনি 15 বছর রাজত্ব করে গেছেন, ক্লিন হিসাবে রাজত্ব করে গেছেন। আজকে হেমন্ত বিশ্ব শর্মা চেয়েছিলেন যে কিভাবে তরুণ গগৈকেও কিভাবে তিনি ভাসানো যায়, কিন্তু তিনি পারেননি। আর সেই তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ একদম স্বচ্ছ নিষ্ঠা ব্যক্তি, যে ব্যক্তির উপর তিনি কালিমুক্ত লাগিয়েছিলেন সেটা তিনি পারেননি। তিনি ভয় পেয়ে গেছেন গৌরবের এই উত্থানে, তিনি শঙ্কিত হয়ে গেছেন। শিলচর কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত একাধিক। কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত একাধিক কর্মী। আসামের মুখ্যমন্ত্রী কর্তৃক কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগকে কেন্দ্র করে বুধবার শিলচর শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের ডাকে শহর জুড়ে উত্থাল প্রতিবাদ, সাময়িকভাবে অচল হয়ে পড়ে জনজীবন। বুধবার দুপুর নাগাদ শিলচর ইন্দিরা ভবন থেকে জেলা কংগ্রেসের নেতা কর্মীদের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির কাছে পৌঁছায়। সেখানে বিক্ষোভকারীরা আসামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে এবং সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি তুলেন। কুশপুতুল দাহ ও রাস্তা অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এক পর্যায়ে পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় কংগ্রেসের একাধিক কর্মী আহত হয় বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সতর্ক অবস্থান নেয়। জেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ অযথা বল প্রয়োগ করেছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলচর শহরের রাজনৈতিক পরিবেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজরদারি চলছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত 1 বছর থেকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি
গৌরব গগৈয়ের প্রতি যেভাবে উনি লেগেছেন, উনি কিচ্ছু না পেরে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছেন, এদিকে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোককে ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন। সেটা হচ্ছে উনার সেই রাজনীতির ফল। এবং উনার বউয়ের নামে, রিঙ্কিপুরের নামে যে প্রপার্টি আপনারা দেখেন, যেখানে আমরা ব্যানারে লাগিয়েছি, বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, স্কুল আছে, কলেজ আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, আমরা সেটারও আমরা তদন্ত দাবি করছি যে মুখ্যমন্ত্রী আপনি সেটার তদন্ত করুন। আপনাদের 12,000 বিঘার জায়গা যেটা আপনি দখল করেছেন বিভিন্ন ভূমিপুত্রের কাছ থেকে, সেটা আপনি তদন্ত করুন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি যে আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে জমির কেলেঙ্কারিতে জড়িত, বিভিন্ন সিন্ডিকেটের নামে জড়িত, সেটা প্রমাণ আপনি করুন অতি সত্বর ইনকোয়ারি করে। এবং আমাদের বরাক ডেভেলপমেন্ট কমিটির যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আমরা 8 তারিখ বলেছেন, 8 ফেব্রুয়ারি বলেছেন যে আমাদের যিনি লৌহ মানব, আমাদের যিনি সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির গৌরবজিকে ওনাকে ঢুকতে দেবেন না। সেটা কিসের ইঙ্গিত? সেটা কিসের ইঙ্গিত? সেটা জোর জবরদস্তির ইঙ্গিত। উনি বাই ফোর্স বলছেন। আমরা লাখ লাখ কর্মীকে নিয়ে আমরা গৌরবজিকে আমরা স্বাগত জানাবো বরাক উপত্যকায়, এবং বিজেপির কোনো কর্মীর চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করছি যে গৌরব গগৈ আমাদের সর্ব আসামের নেতা, উনি সব আমাদের পাশে থাকবেন। এবং আগামী 24-এর নির্বাচনে আমরা গৌরব গগৈর নেতৃত্বে আমরা আসামে সরকার করব, সেই চিন্তায় আজকে হেমন্ত বিশ্ব শর্মা। শিলচরে ই অটো যানজট মোকাবেলায় নতুন কোঅর্ডিনেশন কমিটি গঠন। শিলচর শহরে ই অটোর অতিরিক্ত চলাচলজনিত যানজট ও বিশৃঙ্খলা রোধে 3টি প্রধান ই অটো সংগঠনের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। শিলচরে ই অটো যানজট মোকাবেলায় নতুন কোঅর্ডিনেশন কমিটি গঠন। শিলচর শহরে ই অটোর অতিরিক্ত চলাচলজনিত যানজট ও বিশৃঙ্খলা রোধে 3টি প্রধান ই অটো সংগঠনের যৌথ উদ্যোগে গঠন করা হয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। বুধবার দুপুরে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন বিকাশ ভট্টাচার্য। অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, অল কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশন এবং শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, বিগত কয়েক বছর ধরে কাছাড় জেলার বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত ই অটো শিলচর শহরে চলাচল করায় তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শিলচর টাউনের মধ্যে বিশেষ করে ট্রাফিক সমস্যাটা বেশি ঊর্ধ্বতম হয়ে গেছে, যাতে যেগুলো দেখা যায় আজকে বিগত দিনে বাইরে থেকে অটো আর বাইরে অন্য আদার ডিস্ট্রিক্ট থেকে যেগুলো আইয়ে আমরা এখানে অপচয় বা আমরা এই যে রুজি রোজগারের মধ্যে একটা বিচ্ছিন্ন সৃষ্টি করে বা বিভাজন একটা সৃষ্টি করে, ওই জিনিসটা আমরা রোধ করার লাগে আজকে আমরা কোঅর্ডিনেশন কমিটিটা গঠন করছি, যাতে করিয়া আমরা আগামী দিনে আমরা যে লোকাল যারা ড্রাইভার আছে এরা যাতে রুজি রোজগারের দিক দিয়ে আমরা করতে পারি, ডেভেলপমেন্ট বা যে কোনো জিনিস আমরা সিদ্ধান্তটা ভালোভাবে নিতে পারি, ওইটাই আমরা চিন্তাভাবনা নিয়ে আজকে আমরা কোঅর্ডিনেশন কমিটিটা গঠন করছি। আজকে আমরা এই যে 3টা সংস্থা যুক্ত হয়েছে, সেটার সংস্থা হইল গিয়া একটা অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন, দ্বিতীয় নম্বর অল কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশন এবং শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। আমরা আজকে 3টা যেহেতু মিলিত আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি করছি। কোনো যে আহ্বানকারী বন্ধ তাদের কোনো আমরা ইনফরমেশন পাইনি, তাই আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি 3টে সংগঠনের এই কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে যে আমরা পত্রিকাতে যা দেখেছি যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে দাবিগুলো রেখেছে সেই দাবিগুলো ন্যায্য দাবি, তাই আমরা কালকের যে বন্ধ আহ্বানকারীদেরকে আমরা নৈতিক সমর্থন করছি। নমস্কার, আজকে আমরা শিলচর শহরের 3টি সংস্থা একত্রিত হয়েছি। আমরা আজকে থেকে গেল 15 দিন আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, উক্ত সিদ্ধান্ত আজকে আমরা সম্পূর্ণ করলাম। শহরের বেহাল ট্রাফিক ব্যবস্থা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সর্বশেষে আমরা একটি সিদ্ধান্ততে এসে পৌঁছাই যে আমরা 3টি সংস্থা মিলে একটি কোঅর্ডিনেশন তৈরি করা
এবং আমরা এই সিদ্ধান্তে সবাই সম্মতিক্রমে সেটা অনুমোদিত হয়। তার সঙ্গে আমরা একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়, যার নাম আমরা রাখা হয়েছে স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।